শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনলাইন ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা আজ দিন বদলের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। খুঁজে ফিরছি বিশ্ব সমস্যা থেকে উত্তরণের পথ, আর তারই ধারাবাহিকতায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা করি আপনারা উপকৃত হবেন। আমাদের এই প্রচেষ্টা আপনাদের মধ্যে গতি সঞ্চার করতে সহায়ক ভূমিকা পালন করবে। আমরা আজ বাংলা বিষয়ের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে অনেকেই মনে করি বাংলা উচ্চারণ এবং বাংলা বানান একই রকম। আসলে বানান এবং উচ্চারণ কিন্তু এক নয়, দুটোর মধ্যে বিস্তর পার্থক্য বিদ্যমান। আর সেই পার্থক্য নির্ণয় করতে গিয়েই আজকের আমাদের এই বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করব। বানান এবং উচ্চারণের মধ্যে কতখানি পার্থক্য বিদ্যমান সেটাই আমরা দেখব সামনে। বানানের ক্ষেত্রে আমরা লিখে থাকি দন্তস্ব হ জফলা। বন্ধুরা, বলুন তো উচ্চারণ কি? এখানে দেখা গেল উচ্চারণ হচ্ছে সজ্জ, অথচ লেখা আছে দন্তস্ব যোগ হ জফলা। কিভাবে সজ্জ হয়? এটাই আজকে আমরা প্রমাণ করব যে বাংলা উচ্চারণ এবং বাংলা বানান এক নয়। বাংলা উচ্চারণ তিনটি পর্যায়ে সমাধান হয়ে থাকে। একটি আদ্য, মধ্য এবং তৃতীয় নম্বর পর্যায়টি হচ্ছে অন্ত। আদ্য বলতে শব্দের প্রথম অংশকে বুঝি, মধ্য বলতে শব্দের মাঝের অংশকে বুঝি, অন্ত বলতে শব্দের শেষের অংশকে বুঝি। একটু বোঝাবার জন্যে আপনাদের আমি একটা শব্দ লিখে দেখাই। আমরা লিখলাম আমরা। এখানে শব্দের আদ্য হচ্ছে আ, মধ্য হচ্ছে ম, রা হচ্ছে অন্ত। প্রথমত আমরা যে উচ্চারণটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আদ্য অ। আদ্য অ অর্থাৎ শব্দের প্রথমে অ থাকলে কিভাবে পরিবর্তিত হতে পারে। এই আদ্য অ এর দুটো রূপ আছে। একটি বিবৃত, অন্যটি সংবৃত। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আদ্য অ, অর্থাৎ শব্দের প্রথমে অ এর ব্যবহার। অ এর ব্যবহার দুরকম হয়ে থাকে। একটি হচ্ছে আদ্য অ এর ব্যবহারের বিবৃত রূপ, অপরটি হচ্ছে অ এর ব্যবহারের সংবৃত রূপ। বিবৃত রূপ, যে রূপটি আদ্য অ অপরিবর্তিত থাকে, সেটি হচ্ছে আদ্য অ এর বিবৃত রূপ। যেমন অমূল্য। এখানে আদ্য অ এর কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করছি না।
অপরদিকে যদি আমরা সংবৃত উচ্চারণের ক্ষেত্রে দেখতে যাই তাহলে আমরা উচ্চারণ করি, আমরা লেখি নদী, উচ্চারণ করি নদী। এখানে খেয়াল করুন, আমরা ন লিখেছি, আবার সংবৃত উচ্চারণের ক্ষেত্রে লিখেছি আমরা দন্ত নয়কার নো। এভাবে ও এবং অ এর মধ্যে যে পরিবর্তিত রূপ, সেটি হচ্ছে শব্দের সংবৃত উচ্চারণ। আদ্য অ এর পরে 1 নম্বর নিয়মের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখব আদ্য অ এর পরে যদি রস্বইকার, দীর্ঘিকার, রস্বকার, দীর্ঘকার ইত্যাদি থাকে তাহলে আদ্য অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যায়। বন্ধুরা, এটা বোঝার জন্যে আমরা এখন উদাহরণের সহায়তা নিব। দেখি ইকারের ক্ষেত্রে কি হয়। ধরেন আমরা বলি ঘড়ি, ঘ ডয় শূন্য রে শিকারী, উচ্চারণ করি ঘয়কার ডয় শূন্য রে শিকারী। একটা বিষয় মনে রাখবেন যে বাংলা উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘিকার থাকলে সবসময় ঋষিকার হয়ে যায়, আবার দীর্ঘকার থাকলে রস্যকার হয়ে যায়। এখানে দেখুন, লিখি আমরা নদী, উচ্চারণ করি নদী। আমাদের এখানে দেখুন প্রতিটির একটি একটি করে ব্যবহার দেওয়া হয়েছে। ইকারের ক্ষেত্রে ঘয়কার ঘ ডয় শূন্য ঋষিকার, আবার দীর্ঘিকারের ক্ষেত্রে নদী দন্ত নৌকার দ ঋষিকার, রস্যকারের ক্ষেত্রে অনু ও দন্ত নয় সুকান্নু। বধুর ক্ষেত্রেও এ ধরনের পরিবর্তন আমরা খেয়াল করতে পারি। এছাড়াও বাংলা উচ্চারণের আরও অন্যান্য নিয়মও আমরা পরবর্তী পর্যায়ে দেখব। এবার আমরা আসি আদ্য অ এর দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করব সেটা হচ্ছে জফলা, জয়যুক্ত, ক্ষীয়, ঋকার, রফলা এগুলো যদি শব্দের প্রথমে থাকে তাহলে এগুলোর উচ্চারণও সংবৃত হয়, অর্থাৎ পরিবর্তিত হয়ে ও আকৃতি ধারণ করে। এখানে উদাহরণগুলো দেখলে বুঝতে পারবেন। সদ্য দেখুন, জফলা থাকার ফলে আদ্য অ এর পরে ব্যঞ্জন বর্ণের সঙ্গে জফলা যুক্ত হওয়ার ফলে ও স এর উচ্চারণ সো হয়েছে, অর্থাৎ ও যুক্ত হয়েছে। দয়ের পরে হসন্ত হয়েছে, সদ্য। এখানে জেনে রাখা দরকার হসন্ত কখন হয়। হসন্ত, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনি যদি এখানে হসন্ত না দেন তাহলে কিন্তু আপনি নাম্বার পাবেন না। সুতরাং আপনাকে অবশ্যই হসন্ত দিতে হবে। এখন বিষয়টি হচ্ছে কখন আপনি হসন্তের প্রয়োগ ঘটাবেন, আমরা পরবর্তীতে আসছি। এরপরে দেখেন ময়গযুক্ত যজ্ঞ, উচ্চারণের ক্ষেত্রে লিখি যজ্ঞ। এখানে দেখেন গয়ের সঙ্গে চন্দ্রবিন্দু আছে, সামান্য পরিবর্তিত রূপ। পরবর্তীতে এ নিয়ে আমরা আলোচনা করব। যদি ক্ষীয় থাকে তাহলে ক্ষীয়র ক্ষেত্রেও ক্ষীয়র পূর্ববর্তী অ ও হয়ে যায়, এবং ক্ষীয়র ক্ষেত্রে সমান সমান ক হসন্ত খ। প্রতিটি ক্ষেত্রে এ ধরনের পরিবর্তন আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন। ঋকারের ক্ষেত্রে ম অ এর পরবর্তী বর্ণে ঋকার থাকার ফলে ম ওকার ধারণ করেছে, অর্থাৎ মসৃণ। আবার রফলা থাকলে
শ্রম শ্রম হয়ে যায়। রফলার ক্ষেত্রেও সামান্য ব্যতিক্রম রয়েছে, আমরা পরবর্তীতে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, এর আগে আমরা জেনেছি যে আদ্য অ এর পরে রস্বইকার, দীর্ঘিকার, রস্বকার, দীর্ঘকার থাকলে অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যায়, অর্থাৎ সংবৃত হয়। কিন্তু মাঝে মাঝে কিছু ব্যতিক্রম পরিলক্ষিত হয়। ব্যতিক্রমগুলো হচ্ছে আদ্য অ এর পরে এ ধরনের কারগুলো থাকা সত্ত্বেও যদি নেতিবাচক অ হিসাবে ব্যবহৃত হয় তাহলে অ অবিকৃত বা অপরিবর্তিত থাকে। উদাহরণগুলো দেখলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা লিখেছি এখানে অমূল্য, তাহলে আমরা কি লিখব বন্ধুরা? ও মূল্য। আমরা কিন্তু এটাও লিখতে পারি। অপরদিকে নিয়মের ক্ষেত্রে যদি যাই তাহলে নিয়মের মধ্যে ব্যতিক্রম থাকে। যদি অমূল্য বিষয়টি নাম হিসাবে আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে এখানে আপনি অমূল্য লিখতে পারেন। আবার যদি অমূল্যকে মূল্যহীন বলে ধরেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই অ এর ক্ষেত্রে কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে বন্ধুরা কি করব আমরা? অ এর ক্ষেত্রে আমরা অই লিখব, তারপরে দীর্ঘকারের জায়গায় রস্যকার হয়ে যাবে। বন্ধুরা, দীর্ঘিকার বা দীর্ঘকার সবসময় রস্যকারে পরিণত হয়ে যাবে। অমূল্য। অথবা আমরা অমূল্য লিখতে পারি। তাহলে অমূল্য লিখতে গেলে আপনাকে কোন বিষয়টি খেয়াল রাখতে হবে? আপনি নাম হিসাবে ব্যবহার করছেন নাকি মূল্যহীন হিসাবে ব্যবহার করছেন? যদি মূল্যহীন হিসাবে ব্যবহার করেন বন্ধুরা, তাহলে অবশ্যই আপনি অমূল্য লিখে দেন। অপর ক্ষেত্রে অসীম। অসীম কারো নাম হতে পারে, আবার অসীম মানে সীমানার বাইরে, অর্থাৎ সীমাহীন। সেক্ষেত্রে অটিকে আপনি এখানে ও সীম লিখতে পারেন। ও সীম তালবস্য অসীম লিখতে পারেন, আবার অথবা লিখতে পারেন ও সীম। বন্ধুরা, আশা করি বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। বন্ধুরা, এখানে একটি বিষয় খেয়াল রাখলে সবচেয়ে ভালো হয়, তাহলে এক্সামিনার হয়তো কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকবে না। আপনি যদি অসীম লেখেন তাহলে অবশ্যই পাশে লিখে দিবেন নাম হিসেবে ব্যবহৃত, তাহলে আর কোনো ভুল থাকবে না। এই বিষয়টি অবশ্যই আপনারা খেয়াল করবেন। আমরা যাব নেক্সটে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যতিক্রমের ক্ষেত্রে আমরা জফলাতেও কিছু ব্যতিক্রম লক্ষ্য করি। এর আগে আমরা দেখেছিলাম যে আদ্য অ এর পরে যদি জফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকে তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হয়ে যায়। ব্যতিক্রম হচ্ছে আদ্য অ এর পরে যদি যুক্ত ব্যঞ্জন সমৃদ্ধ জফলা থাকে তাহলে অ অপরিবর্তিত থাকে। এক্ষেত্রে উদাহরণের সাহায্যে আপনারা দেখেন, যেমন এখানে আছে কণ্ঠ, এখানে যুক্ত ব্যঞ্জন রয়েছে, অর্থাৎ দন্ত ন যোগ ঠ যুক্ত হয়েছে। তাহলে বন্ধুরা কি লিখব? কণ্ঠ লিখব না কণ্ঠ লিখব? কোনটা লিখব? আপনারা বিচার করবেন। সুতরাং যেহেতু ব্যতিক্রম রয়েছে, এখানে কণ্ঠ অবশ্যই হবে না। কণ্ঠ লিখলে ভুল হবে। আমরা লিখব
কণ্ঠ। অপরদিকে এখানে রয়েছে অন্ত, স্বরীয়, সাথে আছে দন্ত ন ত যুক্ত। দন্ত নয়ের সঙ্গে ত যুক্ত যোগ জফলা রয়েছে। এখানে কি করব বন্ধুরা? এখানে আমরা অবশ্যই অকে অপরিবর্তিত রেখে অ লিখলাম, দন্ত নয়ের সঙ্গে হসন্ত দিলাম। আমরা কিন্তু এখনো হসন্তের বিষয়ে আলোচনা করিনি। হসন্ত খুব চমৎপ্রদ একটা আলোচনা। এই আলোচনা আমরা পরবর্তী পর্যায়ে যাচ্ছি। তয়কার তু। আপনাদের কাছে মনে হতে পারে কেন ত ওকার হলো? যুক্ত ব্যঞ্জন যদি শেষে থাকে অথবা যুক্ত ব্যঞ্জন যখন কোনো ব্যঞ্জন যুক্ত হবে তখন পরবর্তী যে বর্ণটি থাকবে তার সঙ্গে ও যুক্ত হবে, অর্থাৎ সেটাও আদ্য ও এর একটা নিয়মের মধ্যে পড়বে। ব্যতিক্রমী নিয়মের মধ্যে পরিলক্ষিত হয় আদ্য অ এর পরে রফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকা সত্ত্বেও যদি পরবর্তীতে অন্তস্থ থাকে, কি থাকে? অন্তস্থ থাকে, তাহলে অ এর কোনো পরিবর্তন হবে না। যেমন দেখুন ক্রয়, ক্রয়ে কোনো পরিবর্তন হবে না, সুতরাং ক্রয় ক্রয় থেকে যাবে। অন্তস্থ এর পরে হসন্ত হবে। আবার ত্রয়ের ক্ষেত্রেও কিন্তু একই রকম দেখা যায়। আবার দেখুন যদি লিখি প্রমাণ, তাহলে কি প্র থেকে যাবে? আপনি কি এভাবে লিখবেন? যদি এভাবে লেখেন তাহলে ভুল হবে। আপনাকে অবশ্যই লিখতে হবে মান, কারণ এখানে প্র এর পরে অন্তস্থ নেই, ম আছে। এ কারণে অবশ্যই আপনাকে রফলা থাকার পরে যদি অন্তস্থ না থাকে তাহলে অবশ্যই প্রথম অ ওতে রূপান্তরিত হয়ে যাবে। বাংলা বানানের ক্ষেত্রে হসন্ত খুব গুরুত্বপূর্ণ একটা স্থান দখল করে আছে। এখন বিষয়টা হচ্ছে কোন স্থানে আমরা হসন্ত বসাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিটি শব্দের মধ্যে কতগুলো ভাগ থাকে, অর্থাৎ প্রতিটি শব্দকে কতগুলো ভাগে বিভক্ত করা হয়। যেমন ধরুন বসন্ত, এখানে দেখেন আমরা উচ্চারণ করছি ব শন, স কি হয়? তালবস্য দন্তস্য, স স তালবস্য হয়। তার মানে তালুতে স এর স্থান হয়। আমরা লিখছি দন্তস্য কিন্তু উচ্চারণ করছি তালবস্য। তাহলে স এর স্থান কি হবে? আমরা সকে অবশ্যই শন, বসন, তারপর কি হচ্ছে? তো হচ্ছে। তো হওয়ার পেছনে কারণটা হচ্ছে যদি কোনো যুক্ত বর্ণ থাকে তাহলে পরবর্তী যুক্ত বর্ণটার সঙ্গে ওকার যুক্ত হয় বা ও যুক্ত হয়। এখন কেন শন হলো? এখানে বয়ের সঙ্গে কেন হসন্ত হলো না? যদি প্রতিটি ব্যঞ্জন বর্ণের সঙ্গে স্বরবর্ণ যুক্ত থাকে, যদি উচ্চারণের ক্ষেত্রে অক্ষরের মধ্যে কোনো স্বরবর্ণ উচ্চারিত না হয় তাহলে সেখানে হসন্ত বসে। আপনাকে অবশ্যই হসন্ত বসাতে হবে। যদি হসন্ত না বসান তাহলে আপনার উচ্চারণ লেখা ভুল হবে। সেক্ষেত্রে আপনি অবশ্যই হসন্ত বসাবেন। যেমন ধরুন বক্তৃতা, ব কয় তয় রিকার তয় কার্তা, বক্তৃতা। তাহলে আমরা এটাকে কিভাবে বসাবো? বক, ত্রি,
তা। দেখেন বয়কার ব ক, বোক, বোকের পরে আর কোনো কিছু কি উচ্চারিত হয়? অর্থাৎ কোনো স্বরবর্ণ উচ্চারিত হয় না, এই কারণে ক এর নিচে হসন্ত হয়েছে। আবার দেখেন তা, তা কন্টিনিউ আপনি উচ্চারিত করতে পারবেন, অর্থাৎ তাটা আপনি দীর্ঘ সময় উচ্চারণ করতে পারবেন, কিন্তু বোকটা দীর্ঘ সময় আপনি উচ্চারণ করতে পারবেন না, থেমে যাবে। এই কারণে যে স্থানে স্বরবর্ণ, যে ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরবর্ণ উচ্চারিত হয় না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই হসন্ত বসাতে হবে। তাহলে আমরা কি জানলাম? যে প্রতিটি ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরবর্ণ নিহিত থাকে। যদি ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরবর্ণ উচ্চারিত না হয়, তখন সেখানে হসন্ত বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আদ্য অ নিয়ে আলোচনা করলাম। আমাদের পরবর্তীতে আমরা সুন্দরভাবে আপনাদেরকে মধ্য এবং অন্ত অ উপহার দেওয়ার ইচ্ছা প্রয়াস করছি। সে পর্যন্ত অপেক্ষা করুন।